আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। পুরা সপ্তাহের ক্রিকেটের যত আলোচনা এবং আমাদের সাথে এই আলোচনা করার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশের অতি পরিচিত মুখ এবং ক্রিকেট অ্যানালিস্ট সৈয়দ আবিদ হোসেন সামি ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বান্না ভাই, থ্যাঙ্কস টু বি হিয়ার। আমরা দেখছিলাম যে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার যে টেস্টটা শুরু হচ্ছে, যেটা আকাঙ্ক্ষিত একটা টেস্ট এবং সেটা জয়, এবং অস্ট্রেলিয়ান অনেক ক্রিকেটাররা যারা মানে আগে বাংলাদেশকে ডোমিনেট করে গেছেন তারা কিন্তু বলছেন এটা একটা আপসেট ছিল। আমি আপনার কাছে জানতে চাই, আপসেট ছিল নাকি বাংলাদেশ ভালো খেলেছে? প্রথমত একটা বিষয় বলতে হবে যে একটা টেস্ট ম্যাচের 11টা সেশন কিন্তু একটা দল ডমিনেট করেছে, 11টা সেশন বাংলাদেশ ডমিনেট করেছে। এখন আপনি এটাকে কিভাবে বলবেন যে আপসেট? কারণ হতে পারে আপসেটটা আপনি তখন বলতে পারবেন যখন যে কোনো একটা বা দুইটা সেশন হয়তো বা যদি বাংলাদেশ ডমিনেট করে টেস্ট ম্যাচটা জয়লাভ করতো তখন আপনি বলতে পারতেন যে ঠিক আছে সেটা একটা আপসেট। কিন্তু যখন 11টা সেশনই একটা নির্দিষ্ট দল ডমিনেট করলো তখন তো বলতে হবে যে এইটা সেই ম্যাচটাই ডমিনেট, মানে সেই দলটাই ডমিনেট করে জিতেছে। আর সত্যি কথা বলতে অস্ট্রেলিয়ার মাটিতে 11 সেশন ডমিনেট করে কোনো দল জিতেছে এর আগে আমি মনে করতে পারি না। ইভেন 36 রানে অল আউট হয়ে যাওয়ার পর ইন্ডিয়া পরবর্তী সময় যে কামব্যাক করেছিল দুর্দান্তভাবে, সেই টেস্ট ম্যাচগুলো কিন্তু এরকম ছিল যে একটা সেশন অস্ট্রেলিয়া জিতছে, আর একটা সেশন ইন্ডিয়া জিতছে, আর একটা সেশন অস্ট্রেলিয়া, আবার দুইটা সেশন হয়তো বা ইন্ডিয়ার ফরে যাচ্ছে, ছিল না। কিন্তু আপনি এই টেস্ট ম্যাচটা ডারউইন টেস্ট ম্যাচ যদি চিন্তা করেন তাহলে 11টা সেশনেই বাংলাদেশ জিতেছে। সো দ্যাট রিয়েলি শোস দ্যাট বাংলাদেশ জাস্ট আউটপ্লেড অস্ট্রেলিয়া ইন দিস পার্টিকুলার টেস্ট ম্যাচ। সো নো আপসেট। আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ আ কনভিন্সিং উইন বাই বাংলাদেশ অ্যান্ড ডমিনেটিং উইন বাই বাংলাদেশ, এবং এটা পুরোপুরি যারা বলছেন এই মুহূর্তে অস্ট্রেলিয়ান, দে আর টেলিং ইট আউট অফ ফ্রাস্ট্রেশন। সেই ফ্রাস্ট্রেশনের জন্যই তারা সেই কথাটা বলছেন। এবং আপনি কোনো অ্যাসপেক্টেই আপনি দেখবেন যে অস্ট্রেলিয়া 5টা ক্যাচ ছেড়েছে। আপনি যদি ফিল্ডিং নিয়ে চিন্তা করেন, অস্ট্রেলিয়া 5টা ক্যাচ ছেড়েছে, স্টিভেন স্মিথ হিমসেলফ কতগুলো ক্যাচ ছেড়েছেন। ইটস ভেরি মাচ আনলাইক অস্ট্রেলিয়া। এবং থ্রু আউট দ্য টেস্ট ম্যাচ আপনি প্রথম সেশন থেকে চিন্তা করলে হাসান মাহমুদ 2টা উইকেট নিয়ে দিয়েছিলেন, দেন দ্বিতীয় সেশনেও আবার একদম অল আউটের কাছাকাছি চলে গেল, তৃতীয় সেশনে গিয়ে তো অল আউটই হয়ে গেল। বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামলো এরপরে বাংলাদেশ ভালো ব্যাটিং করলো, বেশ কয়েকটা ভালো পার্টনারশিপ হলো, শান্ত মুমিনুলের পার্টনারশিপ বেশ চমৎকার হয়েছে, তানজিদের মুমিনুলের পার্টনারশিপ ভালো হয়েছে, তানজিদ শান্তর পার্টনারশিপ ভালো হয়েছে। আই বেগ ইউর পার্টন, না মুমিনুল শান্তর পার্টনারশিপ হয় না, তানজিদ আর শান্তর পার্টনারশিপ হয়েছে। সো ইটস অল ওভার বাংলাদেশ। আমার কাছে মনে হয় যে দ্য এন্টায়ার টেস্ট ম্যাচ ওয়াজ ডমিনেটেড বাই বাংলাদেশ। সো এখানে আপসেটের কোনো কিছু নেই। আপসেট আমি বলতে পারতাম যদি অস্ট্রেলিয়া কোনো একটা স্টেজে ফাইট ব্যাক করতে পারতো। তারা চেষ্টা করেছিল ক্যামেরুন গ্রিন আর অ্যালেক্স ক্যারির পার্টনারশিপের মাধ্যমে, বাট ইট ওয়াজ মেহেদী হাসান মিরাজ। আমার কাছে মনে হয় যে হিজ চার্ম বা হিজ বোলিং যেটা বাংলাদেশকে আসলে ম্যাচে পুরোপুরি মোমেন্টামটা ফিরিয়ে নিয়েছে। কিন্তু এর যদি একদম ইমিডিয়েট আগেই বলি, বাংলাদেশ কিন্তু প্র্যাকটিস ম্যাচে ইনিংস ব্যবধানে হার এবং সেকেন্ড ইনিংসে কিন্তু 54 রানে অল আউট। এরপরে যে ব্যাকটা এবং অস্ট্রেলিয়ার মতো মাইটি অস্ট্রেলিয়াকে হারানো, এটা মানে চেঞ্জেসটা কিভাবে আসলো সামি ভাই? ডেফিনেটলি দ্যাটস আ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। যে 54 রানে অল আউট হয়ে যাওয়ার পরে এরপরে একটা দল 426 করলো এবং একই কন্ডিশন একই ভেন্যু, বোলারদের মানটা কিন্তু আরো বেটার বোলারদের মান সেখানে কিভাবে হয়েছে, এটা ডেফিনেটলি আমি বলবো যে বাংলাদেশের ব্যাটিং প্ল্যানটা অনেক ভালো ছিল। মোহাম্মদ আশরাফুল এই টিমটার ব্যাটিং কোচ, তাকে ক্রেডিট দিতে হবে। আপনি দেখবেন যে কমেন্টেটররা তারা কিন্তু বেশ কিছু ব্রডকাস্টিং ইমেজেস ব্যবহার করছিলেন, সেখানে দেখা যাচ্ছিল যে বাংলাদেশের ব্যাটসম্যানরা তারা ডিপ ইনসাইড দ্য ক্রিজ ব্যাটিং করছিলেন, ব্যাটিং ক্রিজের ভেতরে ঢুকে ব্যাটিং করছিলেন। সাদমান বলেন, মুমিনুল বলেন, তানজিদ তামিম বলেন, ব্যাটিং ক্রিজের ভেতরে ঢুকে ব্যাটিং করছিলেন। অন্যদিকে অস্ট্রেলিয়ান ব্যাটারদের সঙ্গে কম্প্যারিজনে এটা একটা গ্রাফিক্যাল কম্প্যারিজন দেখানো হয়েছিল যে অস্ট্রেলিয়ান ব্যাটাররা অনেক সামনে থেকে কানেক্টিং পয়েন্টটা রাখার চেষ্টা করছিলেন। আমার কাছে মনে হয় যে এই কন্ডিশনটাকে অস্ট্রেলিয়ার চাইতে বাংলাদেশ বেটার অ্যাসেস করতে পেরেছে, যে কারণে এই কন্ডিশনে কিভাবে ব্যাটিং করতে হয় ওই একটা প্র্যাকটিস ম্যাচ খেলাটা সেটা একটা অনেক
বড় শিক্ষার জায়গা ছিল যে সেখানে খেলে হয়তো বা তারা বুঝেছেন এবং পরবর্তীতে মোহাম্মদ আশরাফুল প্ল্যানটা করেছেন। কারণ আপনি ওভারঅল যদি লক্ষ্য করে দেখেন অস্ট্রেলিয়ার আরো একটা গ্রাফিক্স দেখানো হচ্ছিল যে 3জন ব্যাটসম্যান চপড অন হয়েছেন, মানে ইনসাইডে যে বোল্ড হয়েছেন, 3জন বা 4জন ব্যাটসম্যান ইনসাইডে যে বোল্ড হয়েছেন। বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু ওই টাইপের বলগুলো ছেড়ে দিচ্ছিলেন বারবার। আপনি দেখবেন যে তানজিদ তামিম প্রচুর পরিমাণে বল ছেড়ে দিয়েছেন। শান্ত আসার পর বল একদিকে ছাড়ছেন, আবার শর্ট বল পেলে শান্ত কাউন্টার অ্যাটাক করছেন। বাংলাদেশের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা ছিল আমার কাছে মনে হয় বাংলাদেশের ব্যাটিংয়ে তারা বলের শাইনটাকে নষ্ট করার চেষ্টা করেছে। শাইনটাকে নষ্ট করেছে দুইভাবে। একভাবে হচ্ছে বল ছেড়ে দিয়ে বল ডাক করে, তানজিদ তামিম প্রচুর পরিমাণে বল ছেড়েছেন, প্রচুর পরিমাণে বল ডাক করেছেন মানে বাউন্সারগুলোকে ডাক করে দিয়েছেন, যেটা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা সামনে থেকে খেলতে গিয়ে ইনসাইডে ছেড়েছে। সো দ্যাট ওয়াজ দ্য ডিফারেন্স। আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে প্রচুর পরিমাণে সিঙ্গেল নিয়েছে বাংলাদেশ টেস্ট ম্যাচে, হুইচ ইজ ভেরি আনলাইক। আপনি দেখবেন যে আমি লাস্ট শ্রীলঙ্কার সঙ্গে বা কারোর সঙ্গে নাজমুল শান্তর একটা ইনিংস দেখছিলাম যে 105 রানের বা 6 রানের ইনিংস খেলেছিলেন, যার মধ্যে 60 রান করেছিলেন বাউন্ডারিতে। টেস্টে সেটাই হয় যে একটা ব্যাটসম্যান যখন সেঞ্চুরি করেন তার মানে 60, 65, 62 রান কিন্তু বাউন্ডারিতেই হয়। টেস্টে সিঙ্গেল এত হয় না, কারণ ফিল্ডার সব সামনে থাকে। কিন্তু আপনি তানজিদ তামিমের ইনিংসটা যদি লক্ষ্য করে দেখেন যে 101 রানের ইনিংসের মধ্যে তিনি 8টা মাত্র বাউন্ডারি মেরেছেন, 4-8 32 রান, মাত্র 32 রান তিনি বাউন্ডারি থেকে দিয়েছেন। 70% রান সিঙ্গেল, which is very much unlike নাজমুল শান্ত 84 রানের মধ্যে 28 রান নিয়েছেন বাউন্ডারিতে, আর দুজন একটা করে ছক্কা মেরেছেন। কিন্তু ইটস ভেরি আনলাইক। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে বাংলাদেশের ব্যাটিং স্ট্র্যাটেজি খুব ভালো ছিল। আই হ্যাভ টু গিভ ক্রেডিট টু মোহাম্মদ আশরাফুল যে তিনি এই ব্যাটিং প্ল্যানটা করেছেন। ডেফিনেটলি একটা ইন্টারন্যাশনাল টিমে ব্যাটিং কোচের দায়িত্বের জায়গাটা তো সেটাই থাকে যে ব্যাটিং প্ল্যানটা প্রপারলি করা। বাংলাদেশ ব্যাটিং প্ল্যানটা প্রপারলি করেছে। আর সৌরভ ভাইকে, মুমিনুল হক সৌরভকে আলাদা করে ক্রেডিট দিতে হবে যে বল শাইন নষ্ট করার কথা বলছিলাম। একদিক থেকে তানজিদ তামিম যেমন এই নতুন বলটার শাইনটাকে লিক করে শাইনটাকে নষ্ট করছিলেন, বারবার রাফে পড়ছিল, দেন যাচ্ছিল। সৌরভ ভাই আবার কিছু শর্টস খেলেছেন, তিনি আবার বাউন্ডারি মেরেছেন। তার 49 রানের মধ্যে 7টা বাউন্ডারি ছিল। এখন দেখেন এই কথাটার প্রমাণটা আসলে কিভাবে আসে যে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা বলের শাইনটাকে নষ্ট করেছেন। আপনি ইমিডিয়েটলি প্রমাণ দেখবেন সেকেন্ড নিউ বল যখন আসলো তখন ব্যাক টু ব্যাক 3টা উইকেট পড়ে গেল এবং সেগুলো কিন্তু অফ স্ট্যাম্পার বল খোঁচা দিয়ে উইকেটটা দিয়েছেন। সো দ্যাট ইজ দ্য প্রুফ যে এই টপ অর্ডার ব্যাটিং সেটআপটা তারা যেভাবে বলের শাইনটা নষ্ট করেছে, পরে মুশফিকুর রহিম, মুমিনুল হক তারা কিন্তু ওই বলের মানে নতুন বলটা আসার পরে তারা সেটার শাইনটাকে নষ্ট করতে পারে না, তার আগে উইকেট দিয়ে এসেছেন। সো বাংলাদেশের ব্যাটিং প্ল্যানটা প্রপার ছিল আমার কাছে মনে হয়। আমরা বারবারই একটা জিনিস নিয়ে চিন্তা করি যে অস্ট্রেলিয়াতে গেলে ওই পেসি উইকেটে বাংলাদেশ কিভাবে সামলাবে। তো সেক্ষেত্রে যে উইকেট কিংবা যেখানে খেলাটা হচ্ছে ডারউইন, এই জায়গাটা কি আসলে বাংলাদেশের জন্য ফেভারেবল ছিল কিনা, যেটার জন্য আসলে বাংলাদেশ একটু হয়তো কমফোর্ট জোনে ব্যাটিং করেছে, বোলিং করেছে, ওই ফ্যাসিলিটিস কি বাংলাদেশ নিয়েছে কিনা সাইম ভাই? দেখেন মান্না ভাই, আমি এই টেস্ট শুরুর 1 সপ্তাহ আগে থেকে আমি যে প্ল্যাটফর্মে কাজ করি অন ফিল্ড, সেটাতে অনেকে ফলো করেছেন, অনেকে এখন বলছেন আমাকে যে অনেকে জ্যোতিষী বলছেন, অনেক কিছু বলছেন, বাট ইটস অল অ্যাবাউট অ্যানালিসিস। এবং আমরা যখন কোনো একটা ম্যাচের অ্যানালিসিস করি তার আগে আমরা সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল অ্যানালিসিসটা করি, ভৌগোলিক অ্যানালিসিসটা করি যে কোন জায়গাটায় খেলা হচ্ছে এবং সেখানকার কন্ডিশন কি, সেখানকার প্রিভিয়াস হিস্ট্রি কি। আমরা মোটামুটি 1 সপ্তাহ আগে থেকে অন ফিল্ডের পর্দায় বলছিলাম যে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশের বের করা উচিত বা এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিততেও পারে। দর্শকরা যদিও বিলিভ করেন নাই, কারণ জিম্বাবুয়েতে বাংলাদেশ ইমিডিয়েট টেস্ট হেরে এসেছিল। কিন্তু মূলত আসলে ডারউইন কিন্তু অস্ট্রেলিয়া না, সত্যি কথা বলতে ডারউইন হচ্ছে নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চলে অবস্থিত অস্ট্রেলিয়ার। মূল অস্ট্রেলিয়া বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আসলে অস্ট্রেলিয়ার সাউদার্ন পার্ট কিংবা ইস্টার্ন পার্ট, যেখানে অ্যাডিলেড, সিডনি কিংবা মেলবোর্ন এই অঞ্চলগুলো অবস্থিত, কুইন্সল্যান্ড পর্যন্ত আমরা ধরতে পারি, ইস্টার্ন পার্টে কুইন্সল্যান্ড। কিন্তু ডারউইন হচ্ছে একদম আপনার ইন্দোনেশিয়ার পাশে, এশিয়ার খুব কাছে, ইন্দোনেশিয়ার পাশে। এবং এখানকার ওয়েদারটা একদম নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চল, ড্রাই ওয়েদার, প্রচুর পরিমাণে হিউমিডিটি, এবং এটা ভেরি মাচ সুইটেবল ফর বাংলাদেশ। এবং যে কারণে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এই কথাটাই বলছিলাম, সেই ভেন্যু অ্যানালাইসিস করে যে
আজ থেকে 20 বছর 25 বছর আগের বাংলাদেশ টিম আর এখনকার বাংলাদেশ টিম তো এক না। এখনকার বাংলাদেশ এই টাইপের কন্ডিশন পেলে তো খবর আছে। আমরা দেশের মাটিতে দেখেছি যে পাকিস্তানকে তারা হারিয়েছে, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গিয়ে পাকিস্তানকে বাংলাদেশ হারিয়ে এসেছে। সো এই টিমটার তো পটেনশিয়ালিটি আছে যে নিজেদের ফেভারেবল কন্ডিশন পেলে দে ক্যান জাস্ট আউটপ্লে এনি টিম, এবং সেই কাজটাই হয়েছে, তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এবং আবারও বলি যে এটা কিন্তু আমরা বলেছিলাম ওই কারণেই যে অস্ট্রেলিয়ার এই ডারউইন অঞ্চলটা নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চলে অবস্থিত, যেখানে আসলে পুরোপুরি একদম সাবকন্টিনেন্ট কাইন্ড অফ ওয়েদার, ইন্দোনেশিয়ার খুব কাছে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে এই ভেন্যুতে অস্ট্রেলিয়া খেলা কেন দিল? প্রথম কথা হচ্ছে এই ভেন্যুতে অস্ট্রেলিয়া খেলা দিয়েছে অবজ্ঞা করে, বা দেয় সবসময় অবজ্ঞা করে। অবজ্ঞা করে কেন তারা দেয়? কারণটা হচ্ছে এটা অস্ট্রেলিয়ার ক্রিকেটিং সিজন না, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার উইন্টার চলছে এই সময়টাতে, বা অস্ট্রেলিয়ার ক্রিকেট কিন্তু হয় আসলে সামারে অস্ট্রেলিয়ার ক্রিকেটটা হয়। সো সামারে তারা সে সমস্ত দেশকে আমন্ত্রণ জানায় যাদেরকে তারা গোনায় ধরে। বাংলাদেশের এই সিরিজটা কিন্তু মূলত আসলে 2027 সালে ছিল, কিন্তু 2027 সালে তাদের টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তি উপলক্ষে তারা খুব সম্ভবত ইংল্যান্ড বা অন্য কোনো একটা বড় ক্রিকেটিং নেশনের সঙ্গে খেলতে চায়। সো বাংলাদেশকে তারা সবসময় অফ সিজনে আমন্ত্রণ জানাতে চায়। 2003-এ তারা অফ সিজনে আমন্ত্রণ জানিয়েছিল, 7-এ তারা অফ সিজনে আমন্ত্রণ জানিয়েছিল, এবারও তারা অফ সিজনে আমন্ত্রণ জানিয়েছে, যেটা অলমোস্ট আপনি হয় না যে ইংলিশ প্রিমিয়ার লিগ বা স্প্যানিশ লিগের খেলা শুরুর আগে ওই যে তারা কিছু ট্যুর করে, ফ্রেন্ডলি ম্যাচ খেলে, ওই রকম ভাবে তারা চিন্তা করেছে, নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য তারা ওইরকম চিন্তা করেছে। এবং অস্ট্রেলিয়াতে আসলে আপনি সাউদার্ন পার্ট এখন ক্রিকেট খেলতে পারবেন না, বিকজ ইটস স্নোয়িং রাইট নাও ওই জায়গাতে, এবং প্রচন্ড ঠান্ডা, ক্রিকেট খেলার জন্য সুইটেবল পরিবেশ নাই। সো এই কারণে এই নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চল যেটা রয়েছে অর্থাৎ ডারউইন, সেই ডারউইনই বাংলাদেশকে ডেকে পাঠানো হয়েছে। এবং তারা হয়তো ভেবেছিল যে আসলে বাংলাদেশই তো আর এমনকি ডারউইনে তো আমরা হারিয়ে দেবো, বাট বাংলাদেশ কিন্তু বেশ ভালো কন্ডিশন নির্ভর দল, মানে নিজেদের ফেভারেবল কন্ডিশন বাংলাদেশ পেলে সেখানে বাংলাদেশ যে কোনো কিছুই আসলে করতে পারে, এবং সেটাই আসলে বাংলাদেশ করে দেখিয়েছে, এবং সেটাই বাংলাদেশ করেছে। এবং ওই ডারউইনে আমার কাছে, এটা আমি আরো এক সপ্তাহ আগে থেকে বলেছিলাম যে অস্ট্রেলিয়ার চাইতে ডারউইনে বাংলাদেশি আসলে বেশি ফেভারিট, বা বাংলাদেশের ফেভারিট হওয়ার সম্ভাবনাটা বেশি। আই উইশ নাহিদ রানা এই টেস্টটাতে থাকতেন। নাহিদ রানা যদি এই টেস্টটাতে থাকতেন, আমার কাছে মনে হয় যে সম্ভবত বাংলাদেশ 3 দিনে এই টেস্ট ম্যাচটা জয়লাভ করতো যদি নাহিদ রানা থাকতেন। আমি এটা মানে বলছি না যে এটা অতিরঞ্জিত কোনো কথা, অ্যানালিসিস সেটাই বলে। গত বছর ডারউইনের মাটিতে অস্ট্রেলিয়া এ এবং শ্রীলঙ্কা এর মধ্যকার 4 দিনের ম্যাচ হয়েছিল, সেখানে শ্রীলঙ্কান স্পিনাররা বেশ ভালো ডমিনেট করেছিলেন, বিশেষ করে সেকেন্ড ইনিংসে কিংবা ফোর্থ ইনিংস বা থার্ড ইনিংস যেটাকে আমরা বলি সেরকম সময়গুলোতে। সো ডারউইন ইটস অল অ্যাবাউট আমাদের সাবকন্টিনেন্টাল ওয়েদারের মতো। আরেকটা বিষয়, অস্ট্রেলিয়ার কিন্তু 95% খালি, এটা অনেকেই জানে না। জিওগ্রাফিক্যাল জায়গাগুলো অস্ট্রেলিয়ার প্রায় 95% খালি থাকে, কারণটা হচ্ছে ম্যাক্সিমাম 70-80% হচ্ছে অস্ট্রেলিয়াতে মরুভূমি, যেখানে পানির কোনো সোর্স নাই, কোনো ফিক্সড কোনো নদী নাই, পানির কোনো সোর্স নাই, এবং জমি অনুর্বর থাকে। সো পিপল লিভ ইন দ্য সাউদার্ন পার্ট অফ অস্ট্রেলিয়া, আর সেই সঙ্গে নর্দার্ন পার্ট অফ দ্য অস্ট্রেলিয়া আর ইস্টার্ন পার্টের কিছু অংশ জুড়ে। সো ওই যে ইস্টার্ন নর্দার্ন পার্ট যেটা সি বেল্টের জায়গাগুলোতেই মানুষ আসে, এক্স্যাক্টলি। সো কোস্টাল এরিয়া যেগুলো রয়েছে, কোস্টাল এরিয়াগুলোতে, সো নর্দার্ন পার্টটা হচ্ছে একেবারে এশিয়ার খুব কাছে, যে কারণে আপনি মানে ফেভার পাওয়া ওটা সিমিলার টু বাংলাদেশের কন্ডিশন। এবং এরকম কন্ডিশন পেনে বাংলাদেশের এখন যে বোলিং সেট আপ রয়েছে, দে হ্যাভ দ্য কোয়ালিটি বোলার্স, দে হ্যাভ দ্য কোয়ালিটি ব্যাটার্স অলসো হু প্লে গুড ক্রিকেট ইন গুড সারফেসেস। আরেকজনকে আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের এই রিসেন্ট সাকসেসে, সেটা হচ্ছেন টনি হেমিং, বিকজ আফটার হি কেম অ্যান্ড জয়েন্ড অ্যাজ আ হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, উই হ্যাভ সিন সার্টেন চেঞ্জেস ইন দ্য উইকেটস। ভালো উইকেটে দেশের কন্ডিশনে খেলা হয়েছে। মিরপুর কিন্তু স্টিল নো লঙ্গার দ্য টিপিক্যাল মিরপুর রাইট নাও। মিরপুরে কিন্তু আমরা ভালো কন্ডিশনে দেখেছি। আই ওয়াজ হ্যাভিং আ কনভারসেশন উইথ রমিজ রাজা, পাকিস্তান সিরিজের সময় রমজান চলছিল সেই সময়টাতে। রমিজ ভাই যেটা আমাকে বলেছিলেন যে ইউ হ্যাভ স্টার্টেড প্লেয়িং ইন গুড কন্ডিশনস অ্যাট মিরপুর, সো ইট উইল ইনক্রিজ ইউর স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট, স্ট্যান্ডার্ড অফ ব্যাটিং। কারণ আপনি যখন ভালো উইকেটে খেলবেন তখন কিন্তু আপনার ব্যাটসম্যানদের কনফিডেন্স বিল্ড আপ পাবে, বেটার টেকনিক তারা অ্যাপ্লাই করতে পারবে। সো টনি হেমিং আসার পর উইকেটগুলোর উন্নতি হয়েছে, পিচ ভালো হয়েছে মিরপুরে। এবং আমরা তো দেখেছিলাম এরকম যে মিরপুরের প্র্যাকটিস উইকেট, যেটা সবচেয়ে বড় সমস্যার জায়গা ছিল, আমরাও কিন্তু গিয়ে দেখেছিলাম প্রিমিয়ার লিগের সময়, কোনো একটা সময় 2024 সালে প্লেয়াররা প্র্যাকটিস উইকেটে ব্যাটিং করতে চায় না, সেখানে স্পিনাচ প্ল্যান্টের চাষ চলতো, পুঁই শাকের চাষ চলতো।
টনি হেমিং আমি জিজ্ঞেস করেছিলাম যে how it looked like seeing the spinach plants around the practice surface. তো টনি হেমিং খুব মজা করে বলছিলেন যে ওকে আই হ্যাভ রিমুভড দেম নাও ইউ উইল নট সি দোজ স্পিনাচ প্ল্যান্টস। সো এই যে সবকিছু মিলে টনি হেমিং এই কাজটা করেছেন, এটারই কিন্তু একটা ধরেন 2007-8 সালেও তো বাংলাদেশ ডারউইনে গিয়ে খেলেছে, বা 2003-4 সালেও তো বাংলাদেশ ডারউইনে গিয়ে খেলেছে, কিংবা নিজেদের হোমেও তো বাংলাদেশ হেরেছে সাউথ আফ্রিকার সাথে বা অন্যান্য টিমের সঙ্গে। কিন্তু লাস্ট 1 বছর বা 1.5 বছরে বেটার ব্যাটিং কন্ডিশনে ক্রিকেট খেলার কারণে বাংলাদেশ কিন্তু এখন, যদিও আমি বলছি যে নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চল অস্ট্রেলিয়ার সেটা ইটস ফেভারেবল ফর বাংলাদেশ, বাট দে হ্যাড দ্য বেটার ব্যাটিং কন্ডিশন এবং বাংলাদেশ ব্যাটেড রিয়েলি ওয়েল এবং তারা তাদের টেকনিকের সর্বোচ্চ এক্সপোজারটা দেখাতে পেরেছে। এটার কারণটা আমি বলবো যে টনি হেমিং এর প্ল্যানিং অ্যাজ আ টার্ফ ম্যানেজমেন্ট হেড এবং বেটার উইকেটে ক্রিকেট খেলা। ভালো পিচে আপনি যখন ক্রিকেট খেলবেন তখন সেটা আপনাকে ভালো রেজাল্ট দিবে আর কি। ফার্স্ট টেস্টে সামি ভাই আমরা দেখেছি তানজিদ তামিমের সেঞ্চুরি, এবং অস্ট্রেলিয়ার মাঠে যদি বলি তারও ফার্স্ট টেস্ট 100, এবং বাংলাদেশের যদি বলি ফার্স্ট ইনিংসে যে বড় স্কোরটা তারই সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্তর একটা 50 ঊর্ধ্বটা রান, এরপরে লোয়ার অর্ডারে মিরাজের রান, সব কিছু মিলেই কিন্তু আসলে বাংলাদেশ একটা ভালো চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে পেরেছে। তানজিদ তামিমকে আপনি আপনার দৃষ্টিকোণ থেকে কতটা দেখেন যে আসলে কেমন ভালো খেলেছে তানজিদ তামিম? বান্না ভাই, ইফ ইউ ক্যান রিমেম্বার, আমি এই টেস্ট শুরুর স্কোয়াড ঘোষণারও আগে আমি একটা কন্টেন্ট করেছিলাম যে মিচেল স্টার্কের মতো বোলারকে ফেস করার জন্য বাংলাদেশের ট্রেডিশনাল ওপেনিং সেটআপে হবে না, দে শুড ব্রিং তানজিদ হাসান তামিম অ্যান্ড সৌম্য সরকার অ্যাজ ওয়েল। এবং পরবর্তী সময় সিলেক্টররা দুজনকে স্কোয়াডে নিয়েছেন, যদিও প্রথম টেস্টটা সৌম্য সরকার খেলেন নাই। বাট তানজিদের কথাটা এই কারণেই বলা, কারণ অস্ট্রেলিয়ান এই পেসারদের এগেইনস্টে ইউ ক্যান নট জাস্ট সার্ভাইভ, ডিফেন্ড অ্যান্ড সার্ভাইভ, বিকজ বাংলাদেশের কোনো ব্যাটারেরই ডিফেন্সিভ টেকনিকটা ভালো না। সো whatever the condition is, when you are facing bowlers like Mitchell Starc and Pat Cummins or Josh Hazlewood, you have to play your shots. Yes. But the most surprising element was Tanjid Tamim was very prominent of leaving the balls. Defensive moodটাও খুব ভালো ছিল। Exactly, তিনি বল ছাড়ছিলেন অনেক ভালো, তিনি শর্ট বল ছাড়ছিলেন, যে বলগুলো আমি আবারও বলি, আপনি যদি খুব ভালো হয় আমাদের এই কনভারসেশনের পরে আপনি ওই স্টিল পিকচারগুলো যদি বসিয়ে দিতে পারেন সেই জায়গাটাতে, যে বলগুলোতে চপটন হচ্ছিলেন অস্ট্রেলিয়ান পেসার ব্যাটসম্যানরা, বাংলাদেশের ব্যাটসম্যানরা ওই বলগুলো ছেড়ে দিচ্ছিলেন, এবং যারা ছেড়ে দিচ্ছিলেন তানজিদ তামিম ওয়াজ ওয়ান অফ দেম, হুইচ ওয়াজ ভেরি মাচ আনলাইক তানজিদ তামিম। 30 প্লাস মাইনাস একটা স্ট্রাইক রেট কিন্তু তানজিদের সাথে যায় না। I thought he was going to play the shots. শট খেলেছেন when he got the balls in the driving zone. ড্রাইভিং জোনে যখন পেয়েছেন, ইভেন ক্যামেরুন গ্রিন যখন এসেছেন, ওয়েবস্টার এসেছেন, ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে ব্যাং শট খেলেছেন। বাট when he was facing Mitchell Starc, he was facing Josh Hazlewood or Pat Cummins, he was very patient. এই পেশেন্টটা দেখে আসলে খুব ভালো লেগেছে। ইনিশিয়ালি he was shaky, কিন্তু এই পেশেন্সটা দেখে খুব ভালো লেগেছে যে তানজিদ তামিম পেশেন্সটা মেনটেন করেছেন। এবং আমি বিভিন্ন সময় একটা কথা বলে এসেছি, তানজিদ তামিম অন্য দুই ফরম্যাটের চাইতে তিনি টেস্ট ফরম্যাটটা বেটার খেলবেন। কেন বেটার খেলবেন? আপনি যদি তার ঘরোয়া ক্রিকেটের পরিসংখ্যান দেখেন, তার সবচেয়ে বেশি অ্যাভারেজ কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটে, মানে 4 দিনের ম্যাচে, টি-20 বা ওয়ানডের চাইতে। এটার কারণটা কি, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে আপনি যদি একটু 2000 সালের পর থেকে চিন্তা করে দেখেন, মডার্ন ডে টেস্ট ক্রিকেট যখন শুরু হয়েছে, ট্রিপল সেঞ্চুরি কারা মেরেছেন? বীরেন্দর সেহবাগ ট্রিপল সেঞ্চুরি মেরেছেন, ক্রিস গেইল ট্রিপল সেঞ্চুরি মেরেছেন, ব্রেন্ডন ম্যাককালাম ট্রিপল সেঞ্চুরি মেরেছেন, হার্ডিটার ব্যাটসম্যানরা ম্যাক্সিমাম, কদিন আগে মুলদার ট্রিপল সেঞ্চুরি মেরেছেন। সো প্রত্যেক ব্যাটসম্যানই যারা ট্রিপল সেঞ্চুরি মেরেছেন, they are not traditional the defensive walls. Yes, they are the strikers of the ball. They are very good strikers of the ball, but as well as they had very strong defense. তাদের ডিফেন্সটা খুব ভালো ছিল। সো মডার্ন ডে টেস্ট ক্রিকেটে আপনাকে আসলে শর্টস খেলেই রান করতে হয়। বাংলাদেশের ক্রিকেটেও যদি আপনি চিন্তা করে দেখেন, আমি এটা গত 2 বছর ধরে বলে আসছি, যখন সাদমান এবং জয়ের উপর ইনভেস্ট করা হচ্ছে, বাংলাদেশের টেস্ট ক্রিকেটে টপ অর্ডার যখনই রান পেয়েছে বা যারাই সফল হয়েছেন, প্রত্যেকে কিন্তু দে ওয়ার ভেরি মাচ প্রমিনেন্ট অফ প্লেইং দেয়ার শর্টস, দ্যাটস ওয়াই দে ওয়ার সাকসেসফুল। স্টার্টিং ফ্রম মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ আশরাফুল ইউজ টু প্লে হিজ শর্টস, তিনি শর্টস খেলতেন। জাস্ট রিমেম্বার হিজ 158। হাবিবুল বাশার সুমন, এই প্রজন্ম হয়তো বা দেখে নাই, বাট হাবিবুল বাশার সুমন ইউজ টু স্কোর 80% অফ হিজ রানস ইন বাউন্ডারিজ।
শর্ট বল দিলে হুক শট তিনি মিস্টার খেলতেন, 50 মিস্টার 50, তিনি কুইক একটা 50 করে দিয়ে Exactly. ফেলতেন। আপনি তামিম ইকবাল খান, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানে টেস্ট ওপেনার, Tamim Iqbal Khan used to play shots. So just remember the innings in Lords, at Lords, unbelievable innings. এবং he used to domination dominate. He used to dominate the bowlers. Tamim Iqbal Khan whenever he played Test cricket. যে পার্টনারশিপটা ইমরুল কায়েস এবং তামিম ইকবালের ওভার 300 রানের ছিল against Pakistan. Both the openers were playing their shots. Even the first time Tamim Iqbal and Zunad Siddiqui went to open for Bangladesh in Test match cricket, Jamie Siddons ওই সময়টায় কোচ ছিলেন বাংলাদেশের নিউজিল্যান্ডের মাটিতে। They made a partnership above 150. So both of the openers were very much prominent of playing their shots. এখন এখানে ফ্যাক্টটা হচ্ছে বাংলাদেশে ট্র্যাডিশনালি আমরা যেভাবে বেড়ে উঠি, we are not very well defenders. Our defense is not that much strong. So for cricketing nations like us, it's always important to go there and play your shots and make some quick runs. So that is why আমি তানজিদ তামিমের কথা সবসময় প্রেফার করি যে টু প্লে টেস্ট ক্রিকেট। এবং দেখবেন যে এই টেস্ট ম্যাচটা সবচেয়ে ইজি হয়ে গিয়েছিল তানজিদ তামিম, হি ওয়াজ shaky at the initial stage, but later on when Muminul came, Shourabh Bhai played a brilliant knock of 49, 7টা বাউন্ডারি মেরেছেন এবং আমার কাছে মনে হয় যে এক্স্যাক্টলি হি ওয়াজ ভেরি কমফোর্টেবল এবং সেটাই দ্যাট অ্যাকচুয়ালি ট্রান্সফার, দ্যাট পজিটিভ এনার্জি ট্রান্সফার টুয়ার্ডস তানজিদ তামিম এবং সেটাই ঘটেছে। সেইভাবেই তানজিদ তামিম পরবর্তী সময়ে সেটেল হয়েছেন, রান পেয়েছেন। শান্ত যখন নেমেছেন দে ওয়ার ভেরি পজিটিভ, বল ছাড়ছেন, সিঙ্গেল নিচ্ছেন এবং সবচাইতে বড় কথা শান্ত নামার পর খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখবেন, সেটা হচ্ছে তানজিদ ব্যাটিং করছেন, স্লিপ আছে, সিলি পয়েন্ট আছে, শান্ত নামার পর কয়েকটা কাউন্টার অ্যাটাক করলেন, শর্ট বলে পুল করলেন, স্পিনারকে ডাউন দ্য উইকেট এগিয়ে এসে মারতে গেলেন। অস্ট্রেলিয়া তখন ফিল্ড সেট আপ স্প্রেড করে ফেললো, স্প্রেড করে ফেলা মানে হচ্ছে তখন সিঙ্গেলস আর অ্যাভেলেবল। সো দ্যাট ইজ দ্য থিং, যেটা বাংলাদেশের ব্যাটিং প্ল্যানটা খুব ভালো হয়েছে এবং এক্সিকিউশনটা খুব ভালো হয়েছে। আপনি তানজিদের কথা জিজ্ঞেস করলেন, বাট আমি একের ভেতর তিনজনের কথাটাই বললাম যে আমার কাছে মনে হয় যে ব্যাটিং প্ল্যানিং ওয়াইজ দে ওয়ার ভেরি মাচ টপ নচ। সো মোহাম্মদ আশরাফুল শুড বি অ্যাপ্রিসিয়েটেড দ্যাট he has made that kind of plan. যেহেতু ব্যাটিং নিয়ে আমরা অলমোস্ট কথা বলে ফেলেছি, তাহলে লাস্টের দিকে আমি আপনার সঙ্গে এই ব্যাটিং অ্যাপ্রোচে কথা বলতে চাই মেহেদী হাসান মিরাজের জন্য। উনি প্র্যাকটিস ম্যাচে কিন্তু 100 করেছেন এবং ফার্স্ট ইনিংসেও কিন্তু ভালো ব্যাটিং করেছেন। ওনার এই যে চেঞ্জেসটা এবং ম্যাচিউরিটিটা, এটা আপনি কিভাবে দেখেন? ডারউইনে সবসময় ট্র্যাডিশনালি নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 8 ব্যাটিং খুবই গুরুত্বপূর্ণ থাকে। আপনি এর আগে অস্ট্রেলিয়া এ এবং শ্রীলঙ্কা এর মধ্যে প্র্যাকটিস ম্যাচ যদি দেখে থাকেন তাহলে সেখানে শ্রীলঙ্কার নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 8 স্কোর্ড ম্যাক্সিমাম নাম্বার অফ রানস। সো মেহেদী হাসান মিরাজ তার ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, ভাইটাল ছিল এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মেহেদী হাসান মিরাজই আসলে প্লেয়ার অফ দ্য ম্যাচ। কারণ ওই নাম্বার 6 এর ওই পজিশনটায় নেমে মিরাজ যেভাবে ব্যাটিং করেছেন, আই স আ স্লাইট টেকনিক্যাল চেঞ্জ ইন দ্য ব্যাটিং অফ মেহেদী হাসান মিরাজ। নাও হি ইজ স্ট্যান্ডিং অ্যাট আ ভেরি ক্রাউচিং পজিশন এবং আগে he used to stand in a slight upright position, but now he's crouching more, which is really creating the balance of his head right now. আমার কাছে মনে হয় যে the eye line is not falling after the trigger movement, it's very much well balanced and he played the driving deliveries very well, as well as মিরাজের যে দুর্বলতার জায়গাটা ছিল যে against the short pitch deliveries, definitely condition was a ফেভারেবল ওয়ান, যে অস্ট্রেলিয়ার টিপিক্যাল ওই কন্ডিশনের মতো ওই রকম স্টিয়ার বাউন্স পায় নাই, বাট যে বাউন্সটাই পেয়েছেন বা যে বাউন্সটাই আছে সেটা তো মিরাজের দুর্বলতার জায়গা ছিল, বাট মিরাজ হ্যান্ডেলড ইট ভেরি ওয়েল। বাট আই হ্যাভ টু গিভ ক্রেডিট টু তাসকিন আহমেদ। আই হ্যাড এ কনভারসেশন উইথ তাসকিন আহমেদ দ্য নাইট বিফোর মেবি থার্ড ডে। ওইখানে ওই কথাটাই হচ্ছিল যে নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 8 এর ব্যাটিং খুব গুরুত্বপূর্ণ এবং the partnership before lunch 45 between Taskin and Meheদি Hasan Miraj, that particular partnership really set the entire tone of the match আমার কাছে মনে হয়। হাসান মাহমুদ কিন্তু 70 প্লাস বলে exactly the strategy of Bangladesh team, দেখেন আপনি নরমালি কিন্তু তাইজুল ইসলাম নামে হাসান মাহমুদের আগে, but the strategy was let's not expose the left-handed batters in front of Nathan Lyon. Nathan Lyon এর এগেইনস্টে বাহাতি ব্যাটারদেরকে এক্সপোজ না করা, because
definitely he will get the angle, right angle to deceive the batter. So হাসান কাউন্টি ক্রিকেট খেলে এসেছেন, হাসানের ডিফেন্স খুব ভালো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং হাসান ওই সময়টায় সার্ভাইভ করে গেছেন। প্রথম দিন শেষে নেথান লায়নের 33 বল থেকে 13 রান করে হাসান নট আউট ছিলেন। এই 33 বল যদি তাইজুলকে পেতেন হয়তো উইকেট পড়ে যেতে পারত, কারণ ডেফিনেটলি উই অল নো যে এগেইনস্ট রাইট আর্ম অফ ব্রেক বোলার্স লেফট হ্যান্ডেড ব্যাটার্স আর কোয়াইট ভালনারেবল। সো the strategy was good, but after that আমার কাছে মনে হয় যে you have to give credit to তাসকিন আহমেদ. The partnership আমার কাছে মনে হয় যে it was the match setting partnership, এবং ডারউইনে অলওয়েজ লোয়ার অর্ডার ব্যাটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা এই টেস্ট ম্যাচটাতে বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে, এবং ইট রিয়েলি ডিড দ্য ট্রিক। আমরা বাংলাদেশের প্রমিনেন্ট ব্যাটসম্যানদের কথা বললাম, কিংবা লোয়ার অর্ডারে হাসান মাহমুদ, তাসকিনের কথাও আপনি বলছিলেন যে ব্যাটিংটা বাংলাদেশের কিন্তু খুব ভালো গেছে এই টেস্টে। বোলিংয়ের কনসেপ্টের কথা যদি আমরা বলি, যে বাংলাদেশের আসলে অলওয়েজ কিন্তু মানে রিসেন্ট টাইমে বোলাররা কিন্তু বাংলাদেশকে ম্যাচ বাঁচিয়েছে, এবং অস্ট্রেলিয়ার এই কন্ডিশনে হাসান মাহমুদ বলেন কিংবা বাকি পেসাররা সবাই কিন্তু খুব ভালো খেলেছেন। যদিও আমরা মিস করছিলাম যে শরীফুল আবার ব্যাক করেছেন, আমাদের পেস ব্যাটারিও কিন্তু ব্যাক করছেন না এখন ইমিডিয়েটলি। সো ওভারঅল যদি বাংলাদেশের বোলিংয়ের কথা বলেন, হাসান মাহমুদ সহ সবার ক্ষেত্রে কেমনভাবে আপনি রেট করেন বাংলাদেশের এই বোলিং ইউনিটকে? খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন আমি আপনাকে করি, সেটা হচ্ছে ইফ নাহিদ রানা ওয়াজ ফিট, ইফ শরীফুল ওয়াজ ফিট, হাসান কি এই টেস্ট খেলতেন? খুব ডিফিকাল্ট চান্স পাওয়া, খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন না এটা, কারণ তাসকিনকে নিতেই হতো। খুবই ডিফিকাল্ট কোয়েশ্চেনটা টু আনসার। সো দ্যাট রিয়েলি শোজ দ্য, আমার কাছে মনে হয় যে স্ট্রং হয়ে গেছে, the strength of your pipeline, the strength of your pace bowling pipeline, যে if Nahid Rana was fit, if Shoriful was fit, then আমরা কি হাসানকে দেখতাম? হয়তোবা হ্যাঁ, হয়তোবা না, আই ডোন্ট নো। তখন তাসকিনকে কম্প্রোমাইজ করতে হতো এরকম একটা। তাসকিন লাস্ট 2 ইয়ার্স বাংলাদেশের বেস্ট পেস বোলার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আমি যতটুকু জানি যে প্রথম দিন না একটা নিগল তাসকিনের হয়েছিল, আফটার দ্যাট পেসটা ডিক্রিজ হয়ে গেছে, ইনশাল্লাহ রিকভারি করে তাসকিন ফিরবেন, বাট পুরাতন বলে তাসকিন হ্যাজ বিন আওয়ার মোস্ট প্রমিনেন্ট বোলার। এখন হাসানের ক্ষেত্রে যদি আমি শুরু করি, আমার একটা কন্টেন্ট ছিল এক সপ্তাহ আগে যে নাহিদ রানা নেই তো কি হয়েছে, ডারউইনের যে বাতাস, সেই বাতাসকে কাজে লাগে হাসান মাহমুদ উইল বি আওয়ার বেস্ট বোলার। কেন সেটা করেছিলাম? ডেফিনেটলি অ্যানালিসিস, গবেষণা। ডারউইনের বাতাস, একটা দিক থেকে বাতাস বয় এবং সেটা 16, 17, 18, 19, 20 কিলোমিটার পর্যন্ত বাতাস বয়। হাসান মাহমুদ ইজ দ্যাট কাইন্ড অফ বোলার হু হ্যাজ আ ভেরি গুড রিস্ট স্ন্যাপ, এবং তিনি ইন দ্য এয়ার বলটাকে সুইং করাতে পারেন, সেই সঙ্গে অফ দ্য পিচ সিম মুভমেন্টটাও খুব ভালো আদায় করতে পারেন। হি ইজ ওয়ান অফ দ্য রেয়ারেস্ট বোলার্স টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ ক্যাপাবিলিটি, নাম্বার 1। নাম্বার 2, হাসান মাহমুদের ওয়েবল সিম, বলটা ছাড়ার পর বল কিন্তু স্ট্রেট যায় না, সিমটা এরকম ওয়েবল সিম ওয়েতে যায়। So that really creates confusion towards the batter, which way the ball is going to move after pitching. This is number 2. Number 3 যে বিষয়টা, হাসান মাহমুদ তার যে ট্র্যাজেক্টরি থেকে তিনি বোলিংটা করেন, আপনি যদি তার সাইড অ্যাঙ্গেল কোনো ভিউ পান, আপনি দেখবেন অনেকটা ইটস সিমিলার লাইক টু দ্য হাইপার এক্সটেনশন অফ জসপ্রীত বুমরা, যেটা বোঝা যায় না। যে কারণে আপনি জসপ্রীত বুমরাকে চাকার বলেন, হাসানের রিলিজটা কিন্তু সেরকম অনেক সামনে থেকে এবং হাইপার এক্সটেন্ডেড এলবো হাসান মাহমুদের। সো দ্যাট হ্যাজ বিন দ্য অ্যাডভান্টেজ ফর হাসান মাহমুদ। আরেকটা খুব ইন্টারেস্টিং ইনফরমেশন দেই, Hassan Mahmood got a fifer in India. Yes. With SG ball. ইন্ডিয়াতে SG বলে খেলা হয়। হাসান মাহমুদ got a fifer in Pakistan with কুকাবুরা অর সিএ বল। আমি জানি না সিএ নাকি কুকাবুরায় খেলা হয়েছে ওই পাকিস্তান সিরিজটা, নর্মালি সিএতে খেলা হয়, ওইটা সম্ভবত কুকাবুরায় খেলা হয়েছে। হাসান মাহমুদ got a fifer in West Indies with Duke's ball. Hassan Mahmood got a fifer in the county championship with Duke's ball. Hassan Mahmood got a fifer in Australia with Kookaburra ball. So হাসান মাহমুদ এসজি বলে ফাইফার আছে, হাসান মাহমুদের ডিউকস বলে ফাইফার আছে, হাসান মাহমুদের কুকাবুরা বলে ফাইফার আছে। So that is a rare combination. It's very difficult to handle the SG ball when you are not used to. এটা তারেক আজিজ খান একটা কথা বলেছিলেন ইন্ডিয়া ট্যুরের আগে, while he was taking care of the pace bowling unit, যে বাংলাদেশের পেস বোলাররা যেহেতু they are not used to bowling the SG balls,
সো ইট উইল বি ডিফিকাল্ট, ইটস গোয়িং টু বি ডিফিকাল্ট টু হ্যান্ডেল দ্য এসজি বল। কারণটা হচ্ছে প্রত্যেকটা বলের কিন্তু আলাদা মেকানিজম থাকে। আমি হাসানের সঙ্গে আই ওয়াজ হ্যাভিং আ কনভারসেশন ওয়ার হাসান মেনশন যে এসজি বলটা একটু স্প্লিট ফিঙ্গার করে ধরতে হয়, কারণ এসজি বলের সিমের পজিশনটা একটু অন্যরকম থাকে। অ্যান্ড হাসানের নর্মাল বল ধরার ধরনটাই আসলে এরকম একটু গ্যাপ রেখে ধরা। সো হি রিয়েলি গট দ্য অ্যাডভান্টেজ। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু যে বিষয়টা সেটা হচ্ছে হাসানের ক্রিকেটীয় মস্তিষ্কটা আসলে খুব ভালো। কাউন্টি ক্রিকেট খেলেছেন, আমার কাছে মনে হয় হাসান রেড বলের ক্রিকেটটা যেভাবে খেলছেন, হি মাইট গেট আ কল ফ্রম দ্য শেফিল্ড শিল্ড। শেফিল্ড শিল্ড হচ্ছে অস্ট্রেলিয়ার যেটা ঘরোয়া ক্রিকেট 4 দিনের, সেখানে তিনি হয়তো বা ডাক পেতে পারেন। সো বাতাসের ব্যবহারের ক্ষেত্রে আমি যে বিষয়টা বলেছিলাম যে বাতাসের ব্যবহারটা করা, আপনি দেখবেন যে সেকেন্ড ইনিংসে ওয়েন বাংলাদেশ গট দ্য উইকেট অফ ট্রাভিস হেড, that time Liton Kumar Dash was the most excited one and he was pointing towards Nazmul Shanto. They were having a conversation. সেটা কি হতে পারে? যেটা হতে পারে সেটা হচ্ছে হাসান কিন্তু ইনিশিয়ালি স্টার্টটা ওই এন্ড থেকে করেন নাই। ওই ওভারের আগে হাসান মাহমুদকে এন্ড পরিবর্তন করানো হয়েছে। সম্ভবত ইট ওয়াজ লিটন কুমার দাস হু সেইড টু নাজমুল শান্ত টু চেঞ্জ দ্য এন্ড অফ হাসান মাহমুদ বিকজ দ্য ব্রিজ ওয়াজ কামিং ফ্রম দ্যাট এন্ড, বাতাসটা ওই প্রান্ত থেকে আসছিল। সো হাসান গট দ্য অ্যাডভান্টেজ অফ বোলিং অন দ্য ব্রিজ। ওকে, সো ওই বাতাসের ফরে বোলিং করার যে সুবিধাটা, ওইটা সম্ভবত হাসান সেই সময়টায় পেতেন। এবং ট্রাভিস হেডের উইকেটটা যখন পেয়েছেন, পাওয়ার পরে লিটন কুমার দাস ওয়াজ পয়েন্টিং টুয়ার্ডস নাজমুল শান্ত যে বলছিলাম না। নাও দিস ইজ অ্যানাদার ইন্টারেস্টিং থিং। Two of the most intelligent cricketing brains of Bangladesh cricket, Nazmul Shanto and Liton Kumar Dash, both of them are captains in different formats. Yes. So that is a blessing for Bangladesh cricket. এবং টেস্ট ক্রিকেটটা যখন খেলছেন, both of them are playing together, they are helping each other, they have the bonding. So that really shows যে একটা দলের ভেতর বিনি সুতোর মালায় গেঁথে রাখার একটা ব্যাপারটা, there is no ego issue, there is no collision. We heard about Mehed Hasan Miraj voluntarily giving up the captaincy of test cricket to concentrate on his performance, and just immediate after that we saw যে মেহেদী হাসান মিরাজ performed ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে, ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরে আসার পর মেহেদী মিরাজ ইমিডিয়েটলি ম্যাচ উইনিং পারফরম্যান্সটা তিনি করেছেন। বল হাতে যেভাবে পারফর্ম করেছেন, ব্যাট হাতে পারফর্ম করেছেন। সো সবকিছু মিলিয়ে টিমটার জেলিংটা, বন্ডিংটা খুব ভালো মনে হয়েছে। আমরা এমনকি মিরাজের একটা ভিডিওতে দেখছিলাম যে মিরাজ মুশফিককেও বলতেছে যে ভাই আমি একটা সিলি পয়েন্ট নিচ্ছি, কিন্তু আমি কনফিডেন্স পাচ্ছি, ফ্লোতে আছি। সো এই জিনিসগুলো কিন্তু সিনিয়রদের রেসপেক্ট করা কিংবা ক্যাপ্টেন যেভাবে চাচ্ছেন সেভাবে দিয়ে, আপনি যেটা বলছিলেন একুব, আমি মাঝখানে একটা জিনিস আপনার কাছে জানতে চাই। পেসাররা তো অস্ট্রেলিয়াতে সবাই মানে খুব ভালো হেল্প পায়, আমরা দেখি। আপনার একটা ভিডিওতে আপনি বলছিলেন যে স্পিনাররা উইকেট পাবে, এইটা কোন অ্যানালাইসিস কিংবা কিভাবে আপনি এটা বলছিলেন যে আসলে স্পিনার? এবং আমরা কিন্তু দেখেছি তাইজুল, মিরাজ আসলে কিন্তু ডমিনেট করেছে সেকেন্ড ইনিংসে, এবং ফার্স্ট ইনিংসে কিন্তু তারা ভালো বল করেছে। এখানে কয়েকটা বিষয় আছে বান্না ভাই। প্রথম কথা হচ্ছে খেলা হচ্ছে ডারউইনে। আমি আগেও বলেছি যে যখন আমরা কোনো একটা ম্যাচের অ্যানালিসিস করি, তখন প্রথমত জিওগ্রাফিক্যাল অ্যানালিসিসটা করি যে ওই ভেন্যুটার বৈশিষ্ট্যটা কি, ওই ভেন্যুটার যে পিচ আছে সেই পিচের বৈশিষ্ট্যটা কি। সো যেহেতু আমাদের কাজই এটাই অ্যানালিসিস করেছি যে ডারউইনে 3 নাম্বার বা 4 নাম্বার দিন থেকে স্পিন ভালো মতো ধরবে। এর আগে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া এ টিমের যে খেলা হয়েছিল, সেখানে শ্রীলঙ্কার একজন লেফট আর্ম স্পিনার ছিলেন যিনি 4টা উইকেট পেয়েছিলেন, এবং সেটা ইট ওয়াজ দ্য থার্ড ডে অফ দ্যাট পার্টিকুলার টেস্ট ম্যাচ। গত বছর অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে একটা সিরিজ হয়েছিল, যেই সিরিজটাতে লিন্ডে, লেফট আর্ম স্পিনার লিন্ডে, হি ওয়াজ ভেরি গুড। আরও একজন সাউথ আফ্রিকান স্পিনার ছিলেন, সম্ভবত কেশব মহারাজ, সেই সিরিজে বেশ ভালো বোলিং করেছিলেন। সো এগুলো ডিকোড অ্যানালিসিস আমাদের কাছে ছিল, আমার কাছে ছিল। সেই অনুযায়ী থার্ড ডে, ফোর্থ ডেতে যে স্পিন ভালো কাজ করবে সে ব্যাপারটা আমি মেনশন করেছি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে অস্ট্রেলিয়াতে শুধুমাত্র পেসি যে কাজ করে, এটাই যদি হতো তাহলে হোয়াট ডিড শেন ওয়ার্ন ডু, হোয়াট ডিড স্টুয়ার্ট ম্যাকগিল ডু, তাই না? হোয়াট ডিড ব্র্যাড হক ডু? এই প্রসঙ্গটাই কেউ কোনো কথা বলে না। আপনি জ্যাম্পা লায়ন তো আমি বাদ দিলাম যে ঠিক আছে হোয়াইট বল ক্রিকেটে উইকেট পায়। ইভেন আপনি যদি বিগ ব্যাশ চিন্তা করে দেখেন, বিগ ব্যাশে one of the most successful bowlers was Rishad Hossain this year. Yes. And the most successful bowler is Rashid Khan. Both of them are spinners.
তাই তো বিষয়টা, তাই না? বিগ ব্যাশ। আমি definitely. টি-20 ক্রিকেট বাদ দিলাম, আপনি টেস্ট ক্রিকেট চিন্তা করেন যে শেন ওয়ার্ন হিমসেলফ From was Australia. an Australian and he took a maximum number of wickets in Australia. In Australia. There was Stuart McGill who used to get wickets on those kind of surfaces. There was Anil Kumble, যেটা সৌরভ গাঙ্গুলি বারবার একটা কথা বলেন যে অস্ট্রেলিয়াতে যাওয়ার আগে অনিল কুম্বলেকে নিয়ে নেবেন কি নেবেন না সেটা নিয়ে কথা হচ্ছিল, বাট দে টুক দ্য রিস্ক অ্যান্ড টুক অনিল কুম্বলে, and অনিল কুম্বলে মেড matured comeback and he just outplayed Australia on that particular test match. So অস্ট্রেলিয়াতে স্পিন হয় না সেটা কে অবশ্যই। বলেছে আসলে। আর মেহেদী মিরাজের কথা বলবো, আমার আরেকটা ভিডিও পাকিস্তান সিরিজের সময় ছিল আজ থেকে 2 মাস আগে, যে মিরাজ পাকিস্তান সিরিজে যখন মিরাজ ফাইভার পেলেন, এইভাবে যদি মিরাজ বোলিং করেন ওভারসিজেও মিরাজ উইকেট পাবেন, ওভারসিজেও ভালো করবেন, সেনা কন্ডিশনে ভালো করবেন। কেন ভালো করবেন, কেন বলেছে? কারণ পাকিস্তানের সাথে ওই ম্যাচটাতে মিরাজ প্রচুর কন্টেইনিং বোলিং করেছেন। কন্টেইনিং মানে হচ্ছে টেস্ট ক্রিকেটে ওয়ানডে বা টি-20 স্টাইলে বোলিং করা, রান আটকানোর বোলিং করা। আমাদের যে প্রবলেমটা, দেশের মাটিতে যখন স্পিনাররা বোলিং করেন তখন উইকেট তো আসলে একটু মানে আমাদের সবসময় দেশের মাটিতে উইকেট একটু খারাপই থাকতো, সো স্পিনাররা অ্যাটাকিং বোলিং করতেন, উইকেট পেতেন। Yes. তাইজুলকে আমরা দেখেছি উইকেট পেয়েছেন প্রচুর জিম্বাবুয়ের সঙ্গে, 17 সালে 16 সালে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে বাংলাদেশ হারিয়েছে অ্যাটাকিং বোলিং করে। কিন্তু লাস্ট যে টেস্ট বাংলাদেশ খেললো মিরপুরে, সেখানে টনি হেমিং উইকেট বানালেন, কিন্তু প্রপার ফ্ল্যাট উইকেট বানালেন, মানে প্রপার Balanced ক্রিকেটিং ব্যালেন্সড উইকেট বানালেন। সেখানে মিরাজ হ্যাড টু বোল ডিফেন্সিভলি। সো ডিফেন্সিভ বোলিংটা মানে হচ্ছে ব্যাটারকে ফ্রাস্ট্রেটেড করে দেওয়া। পাকিস্তানের সঙ্গে কিন্তু সেটাই হয়েছে। আমি তখন এই কথাটা এই কারণেই বলেছিলাম যে মিরাজ এইভাবে বোলিং করলে ওভারসিজ উইকেট পাবেন, কারণ ওভারসিজের বোলিংয়ের বৈশিষ্ট্যের জায়গাটাই হচ্ছে ইউ হ্যাভ টু বোল in a containing way, you have to frustrate the batters. এবং what we saw, Steven Smith, he was defending, getting frustrated, and all of a sudden he just threw away his wicket. সেটাই হয়েছে। Exactly. And Mehdi Hasan Miraj did the trick, and in the very next day Miraj explode a patch, a crack into the crease from just outside off, and then he was just deviating the ball inwards to the batter. Exactly. আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, ওয়েবস্টারের যে আউটটা হয়েছে, ওয়েবস্টার ফিল করছিলেন যে দ্য বল is going to turn, but the ball did not turn. কমেন্ট্রিতে খুব সম্ভবত অ্যাডাম গিলক্রিস্ট ছিলেন, তিনি একটা কথা বলছিলেন যে he was searching for the belly of the ball and he got that. মিরাজ কিন্তু অনেক ধরনের ভ্যারিয়েশনে ট্রাই করছিলেন, এবং যেইটা ওয়েবস্টারকে আউট করেছেন সেটা মিরাজ সাইড স্পিন করেছেন, অ্যান্ড হি ওয়াজ সার্চিং যে বলটা গিয়ে আসলে পেটে পড়বে, মানে লেদারে পড়বে। হি ওয়াজ সার্চিং ফর দ্য বেলি অফ দ্য বল, নট দ্য সিম, নট দ্য সিম, এক্স্যাক্টলি। সেই বলটা পড়েছে, দেন ইট স্কিডেড। এইটাই অ্যাডাম গিলক্রিস্ট কমেন্ট্রিতে বলছিলেন। সো অল দ্য কিডস ওয়াচিং আউট দেয়ার, আপনাদের জন্য একটা শিক্ষার জায়গা যে আপনি যখন ওই রকম কন্ডিশনে খেলবেন বা আপনি যখন মানে ক্রিকেটে খেলবেন, আপনাকে দুইটাই সার্চ করতে হবে। এখন কোনটা সিমে পড়বে কোনটা লেদারে পড়বে এটা তো আপনি জানেন না, কিন্তু আপনাকে ওইটার ওয়ে খুঁজে ট্রাই করতে হবে, ওয়ে খুঁজে বের করতে হবে যে আপনি কখন আপনি লেদারে বল পিচ করাবেন, কখন আপনি সিমে বল পিচ করাবেন। এগুলো যারা করতে পারেন তারাই আসলে আসল কিংবদন্তি হয়ে যান, তারাই কিংবদন্তির তালিকায় থাকেন। আপনি যদি এই জায়গায় আপনি আমাকে নাম বলতে বলেন, আই হ্যাভ টু মেনশন দ্য নেম অফ সাকিব আল হাসান, যিনি ইন্টেনশনালি তিনি সিমে বল পিচ করাতে পারতেন, ইন্টেনশনালি তিনি লেদারে বল পিচ করাতে পারতেন, ইন্টেনশনালি তিনি আন্ডারকাট করতে পারতেন। সো তার মধ্যে সেই জায়গাটা ছিল। ইভেন শেখ মেহেদী হাসানকে নাওয়াডেজ আমরা দেখি, সেটা সাদা বলের ক্রিকেটে শেখ মেহেদী হাসান সেই কাজটা করেন, আন্ডারকাট করান, সিমে পিচ করাতে পারেন কিংবা লেদারে বল পিচ করাতে পারেন। ইন রিসেন্ট টাইমসে মালয়েশিয়া আন্ডার-23, বাংলাদেশ আন্ডার-23 সঙ্গে মালয়েশিয়া এবং এইচপির সঙ্গে মালয়েশিয়া খেলেছে। মালয়েশিয়ান বোলারদেরকে অনেক বেশি মাত্রায় দেখেছি যে তারা এই লেদারে বল পিচ করানোটা খুব ভালো করতে পারেন। মেবি দ্যাটস আ ডিফারেন্ট স্কিল দে হ্যাভ অ্যাডাপ্টেড। সাইফ ভাই, আমরা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার জয় নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, কিন্তু ঘরের মাঠে আরও কিছু সিরিজ আমরা দেখেছি যেখানে আপনি কিন্তু কমেন্ট্রিও করেছেন। এই পুরো টুর্নামেন্টটা কিন্তু আপনি নিজে সামনাসামনি দেখেছেন এই খেলাগুলা। তো আমরা একটু কথা বলতে চাই ইমাজিন কাপ যেটা 2026-এ হলো, সেই ম্যাচগুলো নিয়ে এবং সেখানে বাংলাদেশের যে কী পারফরমেন্সগুলো ছিল সেই সম্পর্কে একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। যেখানে যদি আমি একটু শুরু করতে চাই মাহফিজুল ইসলামের কথা বলতে, আসলে তার খেলাটা কেমন দেখলেন?
এমার্জিং কাপটা তো হয়েছে আসলে সাউথ আফ্রিকায় মাহফিজুর রবিনের কথা আপনি বলছেন। অনেকগুলো টিম কিন্তু খেলছে, অনেক কনফিউজিং ব্যাপার। একটা তো এইচপি টিম সাউথ আফ্রিকাতে খেলেছে, তারা 3 টিমের একটা সিরিজ খেলেছে। আবার আরেকটা ইমার্জিং টিম 3 দিনের ম্যাচও খেলবে কদিন পর। একটা এইচপি টিম মালয়েশিয়ার সঙ্গে দেশের মাটিতে খেলেছে, আর একটা আন্ডার-23 টিম মালয়েশিয়ার সঙ্গে দেশের মাটিতে খেলেছে। আরেকটা বাংলাদেশ এ টিম তারা 23 তারিখ থেকে সাউথ আফ্রিকার মাটিতে ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলবে। আরেকটা বাংলাদেশ এইচপি টিম অস্ট্রেলিয়ার মাটিতে এই মুহূর্তে ডারউইনে আছে, যারা টপ এন্ড টি20 খেলবে। সো দেয়ার আর লট অফ টিমস। মাহফিজুর রবিন, যিনি সাউথ আফ্রিকার মাটিতে এইচপি দলের হয়ে খেলেছেন, হি ওয়াজ দ্য বেটার ব্যাটার। বাংলাদেশ ওই কন্ডিশনে স্ট্রাগল করেছে। হি ওয়াজ ওয়ান অফ দ্য ব্যাটার্স যে ওই স্ট্রাগলিংটা করেন নাই। হি ওয়াজ ভেরি প্রমিনেন্ট অন টু হিজ ব্যাকফুট। ওই টাইপের কন্ডিশনে যেটা হয় যে ইউ হ্যাভ টু বি ভেরি মাচ স্ট্রং অন ইউর ব্যাকফুট, ইউ হ্যাভ টু রক ব্যাক। You cannot always just lean forward and play your shots because the bowlers are not providing you deliveries to drive the ball. ওই কাজটাই রবিন খুব ভালো মতো করেছেন, যে ব্যাকফুটে খেলেছেন অনেক বেশি। এবং দুটো ইনিংস আমি একদম দেখেছি, খুব বল বাই বল দেখেছি। আমার মনে হয়েছে যে বটম হ্যান্ডেড প্লেয়ার, বটম হ্যান্ড ডমিনেটেড প্লেয়ার, হি প্লেড ওয়েল, ভালো করেছেন। সামি ভাই, আমরা দেখেছি যে বাংলাদেশে আন্ডার-23 সাথে কিন্তু মালয়েশিয়ার ন্যাশনাল টিম খেলছে, এবং সেটার সঙ্গে কিন্তু আপনি কানেক্টেড। এবং যদি বলি, এটা কিন্তু আপনার ব্রেন চাইল্ড বলতেই হয়, কারণ আপনি আন্ডার-23 কিন্তু আপনি একটা প্ল্যান বলেছিলেন, এবং ওই সময়ের গভর্নিং বডি যারা ছিল তাদেরকে কিন্তু আপনি বলেছিলেন যে বাংলাদেশের এই 23টা দরকার ফিউচার পাইপলাইনের জন্য। এবং আমরা দেখছি সেটা কিন্তু এক্সিকিউট হচ্ছে, এবং এতগুলো খেলা এট এ টাইম চলছে, এবং আন্ডার-23 কিন্তু অনেক জায়গাতেই ঘুরে ফিরে খেলছে। এবং আন্ডার-23 ন্যাশনাল টিমটা আসলে আমার ব্রেন চাইল্ড ছিল না। আমার ব্রেন চাইল্ড ছিল মূলত আন্ডার-23 স্টেজের জন্য একটা আলাদা লিগ করা। এবং দ্যাট আইডিয়া অ্যাকচুয়ালি কেম ফ্রম দেবরাজ রাউত পারফরমেন্স অ্যানালিস্ট, যখন বিয়ন্ড বর্ডার্স তাকে বাংলাদেশে এনেছিল, এবং বেশ কয়েকজন অ্যানালিস্টকে তৈরি করা হয়েছিল। আই ওয়াজ ওয়ান অফ দেম, যিনি আগে করেছিলাম তার কাছ থেকে অ্যানালাইসিসের কোর্স। তবে বাংলাদেশে এটা একটা খুব বড় বিষয় যে এই কোর্সের গ্র্যাজুয়েট অনেক, তিনি কিন্তু আন্ডার-23 ন্যাশনাল টিমের অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন। সো দেবরাজের সঙ্গে তখনই কথা হচ্ছিল যে আই ওয়াজ হ্যাভিং আ কনভারসেশন যে ইন্ডিয়াতে জয়সওয়ালরা আফটার প্লেয়িং আন্ডার-19 দে ফ্লারিশ আ লট, বাট অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশের প্লেয়ারদের স্ট্যান্ডার্ডটা তো উন্নতি হয় না। সো দেন দেবরাজ টোল্ড আ পয়েন্ট দ্যাট বিফোর প্লেয়িং দ্য রঞ্জি tournaments, the under-19 graduates play the CK Naidu Trophy, which is called as CK Naidu Trophy, which is actually the under-23 tournament. So এক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে প্রথমত 19 সার্কিটে YCL তার আগে আন্ডার-18 পর্যায়ে প্রায় 3-4 হাজার ছেলে খেলে, সেখান থেকে মাত্র 30 বা 40 জন আন্ডার-19 সার্কিটে আসে। সো আন্ডার-19 সার্কিটে আসার পরে বাকি যে 2-3 হাজার ছেলে আছে তারা ঝরে পড়ে যায়, বিকজ দে ডু নট হ্যাভ অ্যানাদার অপরচুনিটি টু ফ্লারিশ। সো তাদের জন্য একটা পাইপলাইন ক্রিয়েট করা, এবং সেই সঙ্গে 19-এর ছেলেরা যারা আন্ডার-19 গ্র্যাজুয়েট হয়ে যাওয়ার পরে দে গেট অ্যাম্পল অ্যামাউন্ট অফ ম্যাচেস, দে গেট টু সেট দেয়ার স্কিল সেট আপ টু দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, অ্যাকর্ডিং টু দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। সো তাদের জন্য বেশি বেশি ম্যাচ খেলার ব্যবস্থা করার জন্য আন্ডার-23 YCL বা আন্ডার-23 BCL এর ব্যবস্থা করার কথা তৎকালীন ক্রিকেট বোর্ডের কাছে আমি তখন বলেছিলাম। আনফর্চুনেটলি সেই বোর্ডটা তো পরবর্তী সময় আর থাকে নাই, বাট ফর্চুনেটলি বর্তমান সময়ের যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আছে তারা সেই আইডিয়াটাকে ক্যারি করেছে, দে হ্যাভ ক্যারিড ফরওয়ার্ড দ্যাট পার্টিকুলার আইডিয়া। এবং সেটারই একটা সূত্র ধরে, সেটারই একদম ইনিশিয়াল প্রজেক্ট হিসেবে আন্ডার-23 একটা ন্যাশনাল টিম গঠন করা হয়েছে, যেখানে স্ট্রেট আন্ডার-19 গ্র্যাজুয়েট যে প্লেয়াররা আছে, দোজ প্লেয়ার্স আর ইনক্লুডেড, অ্যান্ড আ হিউজ বাঞ্চ অফ ক্রিকেটার্স। যেখানে লাস্টের যে ম্যাচটা হলো সেই ম্যাচে 5টা পরিবর্তন করা হলো, এবং যে 5টা পরিবর্তন করা হলো তাদের মধ্যে একটা পরিবর্তনে আদিল সিদ্দিকী, তিনি একটা সেঞ্চুরিও করলেন, 135 রানের একটা ইনিংস খেললেন। সো এই যে আন্ডার-23 আলাদা করে চিন্তা করে আপনি দেখেন, এই ছেলেগুলো এখন আন্ডার-23 ন্যাশনাল, ওই যে আন্ডার-23 BCL হলে তারা আন্ডার-23 ন্যাশনাল টিমে খেলার জন্য তারা ওইখানে পারফর্ম করবে। সো এই যে কম্পিটিশনটা বাড়বে, তাদের স্কিলটা বাড়বে। এই যে আদিল সিদ্দিকী এই লেভেলের একটা ম্যাচ খেললো, একটা সিরিজ খেললো, এর আগে আমরা জাওয়াদ আবরারদেরকে দেখলাম পুরো থ্রু আউট দ্য সিরিজ তারা খেললো, ইকবাল আবদুল্লাহ তাদেরকে আমরা দেখলাম যে পুরো সিরিজটা খেললো, শেখ পারভেজ জীবন ম্যাচ পেলেন, স্বাধীন ইসলাম খেললেন। সো
এটাই তো আসলে একটা ক্রিকেটের পাইপলাইন হওয়ার কথা, এটাই তো Exactly. একটা ক্রিকেটের পাইপলাইনের জায়গা হওয়া উচিত। সো দ্যাট ইজ দ্য থিং, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট ইজ ইন গুড হ্যান্ডস। সাইফ ভাই, আপনি বেশ কিছু নাম বলছিলেন, যেমন শেখ পারভেজ জীবনের কথা বললেন, স্বাধীন ইসলামের কথা বললেন। এনাদের পারফরমেন্সটা আপনি তো নিজের সামনে থেকে দেখেছেন, কেমন দেখলেন তাদেরকে? শেখ পারভেজ জীবন পাইপলাইনে থাকা আমাদের বেস্ট অফ ব্রেক বোলার, যার 3 ধরনের ভ্যারিয়েশন আছে এবং ভেরি মাচ আন্ডাররেটেড। গত 3-4 বছরে বাংলাদেশের ক্রিকেট সার্কিটে আসা অফ স্পিনারদের মধ্যে বেস্ট অফ স্পিনার। 2 ম্যাচে 5 উইকেট পেয়েছেন, একটা ম্যাচে লাস্টে গিয়ে 3 উইকেট পেয়েছেন, তার মানে 13 উইকেট পেয়েছেন। যদি প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার থাকতো আমরা কমেন্টেটররা তাকেই দিতাম, এটা ডিসাইডটা আমরাই করি কমেন্টেটররা, কিন্তু আনফর্চুনেটলি সিরিজের সেরার কোনো পুরস্কার ছিল না। আর এর আগে এইচপি টিমের সঙ্গে মালয়েশিয়ার খেলা হয়েছে, সেখানেও যদি ম্যান অফ দ্য সিরিজ দেওয়ার পুরস্কার থাকতো তাহলে আমরা মোহাম্মদ রুবেলকে দিতাম, আরও একজন মিস্ট্রি স্পিনার। সো ইটস গুড। আমার কাছে মনে হয় যে শেখ পারভেজ জীবনের কথা আলাদা করে যদি বলি, রুবেলের কথা আলাদা করে বলতে হবে। রুবেল একটা বছর আগেও এদেশের ক্রিকেটিং সার্কিটে ছিলেন না। রুবেলকে আমরা মূলত প্রথম দেখেছিলাম ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে, তিনি সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন। তখন অনফিল্ডের পর্দায় তাকে নিয়ে একটা ভিডিও করা হয়। পরবর্তী সময় তিনি বাংলাদেশ টিমের নেটে যান, বাংলাদেশ টিমের নেটে বোলিং করেন। তখন অনেক কোচেসদের নজরে এসেছিলেন। আকবর আলী আকবর এনসিএল এ রুবেলকে সুযোগ করে দেয়, এনসিএল টি20-তে তার দলে, সেখানেও সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন খুব সম্ভবত রুবেল। বাট তারপরও আনফর্চুনেটলি রুবেল বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না। যেদিন প্লেয়ার্স ড্রাফটের লিস্ট প্রকাশ করা হয় ওই দিন প্লেয়ার্স ড্রাফটের লিস্টে রুবেল ছিলেন না। পরের দিন আবার অনফিল্ডের পর্দায় একটা কন্টেন্ট করা হয় যে রুবেল ইফতি তারা নেই, ঠিক তার পরের দিন ম্যাজিক্যালি আবার তারা লিস্টে চলে আসেন। কেন চলে আসেন জানি না, তারা চলে আসেন। After that what Rubel made was history. He took the wicket of Moin Ali to ensure the victory of Rajshahi over Sylhet, and Rajshahi became the champion. And then Rubel Premier League এই বছর আলিস আল ইসলাম হাইয়েস্ট উইকেট টেকার, রুবেল থার্ড হাইয়েস্ট উইকেট টেকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। এবার এইচপি টিমের কথা যদি বলি, মালয়েশিয়ার সঙ্গে যেখানে খেললো, ইম্প্যাক্ট ওয়াইজ প্রথম ম্যাচে রুবেল 3 ওভার বল করে 6 রান দিয়ে একটা উইকেট নিলেন টি20 ম্যাচে। দ্বিতীয় ম্যাচে রুবেল 4 ওভার বল করে 9 রান দিয়ে একটা উইকেট পেলেন, 2টা উইকেট পেলেন। সো ইফ আমাদের কাছে সুযোগ থাকতো যে ম্যান অফ দ্য সিরিজের পুরস্কারটা দেওয়া, সেটা আমরা রুবেলকেই দিতাম। আর আরও যদি প্লেয়ারদের কথা বলি, আহার আমিন পিয়ান, বান্না ভাই, জাস্ট কোট মাই ওয়ার্ড, হি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট সুপারস্টার অফ বাংলাদেশ। আহার আমিন পিয়ান 19 লেভেলে ক্যাপ্টেন্সি করেছেন, বাট দ্যাট টাইম হি ওয়াজ নট দ্যাট গুড। এই সিরিজটাতে পিয়ানকে আমি যেভাবে দেখেছি, ব্যাটিং করছিলেন যেভাবে, মনে হচ্ছিল যে বাঁহাতি মুশফিকুর রহিম ব্যাটিং করছেন। দ্যাট কাইন্ড অফ অ্যাট্রিবিউট হি হ্যাজ। হাইটটাও সেরকম, 5 ফুট 2-3 ইঞ্চির বেশি হবে না, এবং ভেরি লো সেন্টার অফ গ্র্যাভিটি। বোলার সিলেকশন খুব ভালো, কাকে মারতে হবে কাকে ধরতে হবে, সিঙ্গেল স্ট্রাইক রোটেশন ভালো শট খেলতে পারেন। যত ছক্কা মেরেছেন বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের বাইরে সব বল পাঠিয়েছেন। সো আমার কাছে মনে হয় যে উই হ্যাভ টু ওয়াচ আউট আহার আমিন পিয়ান। এই সার্কিটটাতে খুব বেশি পরিচিত ছিলেন না, বাট এই সিরিজের পরে মনে হয় পরিচিত হবেন, এবং এই পরিচিত করার দায়িত্বটা মনে হয় বান্না ভাই আপনার আমাদের। অবশ্যই, কারণ এত বাঞ্চ অফ প্লেয়ার্স, সবার ইনফরমেশন সিলেক্টরদের কাছে ওরকমভাবে যায় না, বাট প্লেয়ার ক্যাপাবিলিটি, প্লেয়ারদের কোয়ালিটি, ওই ব্যাপারগুলো বিবেচনা করলে আমার কাছে মনে হয়েছে পিয়ান ডিড আ ভেরি গুড জব। আরেকজনের কথা বলবো, রোহানুদ্দৌলা বর্ষণ। অলমোস্ট অ্যাকশন, বোলিং অ্যাকশনটা এত সুন্দর, ফ্রন্ট অন অ্যাকশন এত সুন্দর, তার গ্যাদার পজিশন এত সুন্দর, তার ডেলিভারি রিমাইন্ডেড মি অফ ভুবনেশ্বর কুমার, এবং ভেরি লো ল্যাটারাল ফ্লেকশন ভুবনেশ্বর কুমারের মতো। ইঞ্জুরিতে পড়ার চান্সটা, ওই স্ট্রেনজনিত ইঞ্জুরিতে পড়ার চান্সটা কম, বাট হি হ্যাজ দ্য র পেস। এবং সাউথ আফ্রিকার মাটিতে আমরা দেখলাম যে গেটিং আ হ্যাট্রিক অ্যান্ড অলসো পিকিং আপ 5 উইকেটস। প্রথম উইকেটটা যখন পেয়েছেন অফ স্ট্যাম্পটা আপরুট হয়ে গিয়ে 3টা ডিগবাজি খেয়েছে। সেকেন্ড উইকেটটা যখন পেয়েছেন লেগ স্ট্যাম্পটা আপরুটেড হয়ে 3টা ডিগবাজি খেয়েছে। থার্ড উইকেটটা যখন পেয়েছেন 2টা স্ট্যাম্প, অফ স্ট্যাম্প এবং লেগ স্ট্যাম্প উপরে আপরুটেড হয়েছে। সো ইট ওয়াজ রিয়েলি গুড টু সি। ওইদিকে ইকবাল হোসেন ইমন আছেন, সো পেস বোলিং ব্যাটারিতে ভালো পেস বোলার আছে, বাট আই এম ভেরি মাচ কনসার্নড অ্যাবাউট দ্য লেফট আর্ম ফাস্ট বোলার্স পাইপলাইন, বিকজ বোথ মারুফ মৃধা অ্যান্ড আরেকজন এবার খেললেন রাহিন, দুজনকেই দেখেছি। আমার কাছে মনে হয় যে স্টিল লং ওয়ে টু গো, এবং
ক্রিকেট বোর্ডের বাঁহাতি পেস বোলারদেরকে সিস্টেমের ভেতর ইনক্লুড করাটা খুব জরুরি, কারণ যেই স্কিলটা শরীফুল বা মুস্তাফিজদের রয়েছে সেই স্কিলটা এখনও মারুফ মৃধাপা রাহিনদের আসে নাই, সেটাকে যত দ্রুত সম্ভব আনা যায় বা সেটাকে যত দ্রুত সম্ভব সর্ট আউট করা যায় সেটা খুব জরুরি হবে। আপনি আরেকজনের কথা বলছিলেন অফ ক্যামেরাতে, আদিব বিন সিদ্দিকী। আদিল বিন সিদ্দিক একটা ম্যাচে খেলেছেন এবং সেই একটা ম্যাচে আদিল বিন সিদ্দিক সেঞ্চুরি করেছেন, 135 করেছেন। ব্যাটিং যখন করছিলেন মনে হচ্ছিল সাব্বির রহমানের ব্যাটিং দেখছি। ফুটওয়ার্ক খুব ভালো, ট্রিগার মুভমেন্ট খুবই প্রমিনেন্ট, ব্যাকফুটে যেতে পারেন খুব ভালো, লেন্থ খুব ভালো পিক করতে পারেন, বড় শট খেলতে পারেন, স্ট্রাইক রোটেশন করতে পারেন। মালয়েশিয়ার এগেনস্টে তাই করেছেন। আর এই মালয়েশিয়ার বোলারটা কিন্তু খুবই ট্রিকি বলতে এত স্লো বল করেন কিছু কিছু বোলার, যেগুলো বল আসলে এই লেভেলে খেলা যায় না, মানে এত স্লো বল করেন। মানে হয় না অনেক সময় একটা কথা আমরা বলি বেশি বাজে বল মারা যায় না, তো ব্যাপারটা সেরকমই যে বেশি বাজে বল মারতে গেলে সমস্যা হয়ে যায়। সো তাদেরকে হ্যান্ডেল করেছেন খুব ভালো মতো। আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ গ্রেট টু সি আন্ডার 23 বয়েজ পারফর্মিং ভেরি ওয়েল, অ্যান্ড অলসো আওয়ার ভেরি ওন অনিক পারফর্মিং এট দ্য হাইয়েস্ট লেভেল অ্যাজ অ্যান অ্যানালিস্ট। বিয়ন্ড বর্ডার্স এর সেই কোর্সটা ক্রিকেট অ্যানালিস্ট, কংগ্রাচুলেট করছি অনেক ভাইকে, এবং আসলে আমরা আশা করি অনেক ভাই আপনার এই ক্যারিয়ারটা আরো বেশি ফ্লারিশ করুক। ডেফিনেটলি হি ইজ ভেরি মাচ স্টিকড অন টু ইট, এবং সেটাকে তিনি প্যাশনটাকে তিনি ক্যারি ফরওয়ার্ড করবেন, সেই প্রত্যাশাই করবেন। সো ভাই আমরা বাংলাদেশের ঘরোয়া এবং ইন্টারন্যাশনাল সিরিজ নিয়ে কথা বললাম, হয়তো নেক্সট এপিসোডে আমরা দর্শকদের সঙ্গে আরো কিছু সিরিজ নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমি বাংলাদেশের সেকেন্ড টেস্টের একটা ছোট্ট অ্যানালাইসিস আপনার কাছ থেকে নিতে চাই। কেমন হতে যাচ্ছে সেকেন্ড টেস্টের উইকেট, এবং 11-এ কোনো চেঞ্জ আপনি আশা করছেন কিনা? এই ভিডিওটা যতক্ষণ পর্যন্ত করছি ততক্ষণ পর্যন্ত আমি আসলে স্টাডি করিনি ম্যাকের ভেন্যুর ব্যাপারে। তবে টনি হেমিং এর সঙ্গে যতটুকু কথা হয়েছে, টনি হেমিং বাংলাদেশের হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট, হি ইজ অ্যান অস্ট্রেলিয়ান, এবং ম্যাকের যিনি উইকেট তৈরি করছেন ওই ভদ্রলোক আবার দ্য গ্যাবার উইকেট তৈরি করে থাকেন। ওকে, সো গ্যাবাতে আমরা জানি যে আসলে কেমন থাকে, আর যেহেতু কুইন্সল্যান্ডের ওই এরিয়াটা, এটা কিন্তু নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চল না, এটা ইস্টার্ন অঞ্চল। সো দ্য কন্ডিশন ইজ গোয়িং টু বি ডিফিকাল্ট ফর বাংলাদেশ। আপনি বলতে পারবেন না যে ডারউইনে যে কন্ডিশনে বাংলাদেশ খেলেছে ম্যাকেতে বাংলাদেশ সেই কন্ডিশনে খেলবে। কন্ডিশন ইজ নট গোয়িং টু বি সিমিলার, বাট স্টিল আই হ্যাভ লট টু স্টাডি। আমি স্টাডি করে হয়তো বা আপনাকে পরবর্তী শোতে সেই ব্যাপারে বলতে পারবো যে সেখানে কি পরিবর্তনটাই বা কেমন প্রয়োজন। আমার মনে হয় যে তাসকিন আহমেদ নিডস আ রিকভারি, মেবি শরীফুল উইল বি ইন, তাসকিন আহমেদ উইল গেট আ রিকভারি ব্রেক, আর সেটা নাও হতে পারে। আর ব্যাটিং অর্ডারে যেহেতু বেটার ব্যাটিং কন্ডিশন, সৌম্য মাইট গেট আ চান্স আমার কাছে মনে হয়। সাদমান ইসলাম মেবি অর মে নট। সাদমান তো ভালো ব্যাটিং করেছেন, কিন্তু অ্যাজ ফার অ্যাজ দ্য কন্ডিশন ইজ কনসার্ন আমার কাছে মনে হয় যে মেবি সৌম্য একটা চান্স পেলেও পেতে পারেন, বাট পেস বোলিং সেটআপে ডেফিনেটলি দেয়ার উইল বি আ চেঞ্জ। Shoriful Islam will be in, but in which place, that is the question. In the place of Ibadat or in the place of Taskin Ahmed, because we know that Taskin Ahmed, he needs a recovery break, and if we have 4 to 5 days left, if Taskin Ahmed can get the recovery, Taskin may play, or otherwise আমার কাছে মনে হয় যে যদি তাসকিন রিকভারি করতে না পারেন তার জায়গায় হয়তো বা খেলবেন, আর যদি তাসকিন রিকভারি করেন হয়তো বা ইবাদতের জায়গায় শরীফুল সেই জায়গাটায় খেলবেন। I wish in Great Barrier Reef we had Nahid Rana, then it would have been a different ball game for Bangladesh. সেটাই, আমরা তো আসলে এটা পাচ্ছি না। আমাদের হয়তো নেক্সট কোনো এক সময় আমরা হয়তো দেখতে পারি নাহিদ রানার এই জিনিসটা। ধন্যবাদ সামি ভাই। আমরা আপনার কাছ থেকে আসলে বাংলাদেশের লোকাল এবং ইন্টারন্যাশনাল গেমগুলো নিয়ে অ্যানালাইসিস করছিলাম, এবং দর্শককে জানিয়ে দিতে চাই নেক্সট যে এপিসোডটা আপনাদের সঙ্গে আমরা কথা বলছি সেখানে হয়তো বাংলাদেশ অস্ট্রেলিয়ার সেকেন্ড টেস্টের আলোচনা থাকছে, সেখানে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার টেস্ট চলছে, পাকিস্তান ইংল্যান্ডের টেস্ট নিয়ে কথা বলবো, এবং টপ টেন টি20 বাংলাদেশ যেখানে খেলছে সেটা নিয়ে আমরা সামি ভাইয়ের অ্যানালাইসিস সেখানেও আপনাদেরকে জানাচ্ছি। ধন্যবাদ সামি ভাই। আমরা আজকে এখানেই শেষ করছি পর্ব। থ্যাংক ইউ। দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং সেকেন্ড এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।